আজকে আমরা সবাই জানি রবিবার, আর আজ রাত ১টায়, অর্থাৎ রবিবার আর থাকছে না, সোমবার রাত ১টায় দেখা যাবে ইউরোর ফাইনাল, স্পেন বনাম ইংল্যান্ডকে। এই ব্যাটেলটা কিন্তু আসলে খুবই জমজমাট হতে যাচ্ছে। ইংল্যান্ডের অনেক আগেই বাদ যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, কিন্তু সেখান থেকে ইংল্যান্ড এমনভাবে ইউটার্ন করলো যে এই ইংল্যান্ডকে এখন কিন্তু অনেক বেশি ফেভারিট ধরা হচ্ছে। মানে ইংল্যান্ড, ওই যে বলে না কিছু সময় যে লাক যখন ফেভার করে তখন আর তাকে কেউ আটকানো যায় না, ইংল্যান্ডের ক্ষেত্রেও অনেকটা ওই রকমই হয়ে গেছে। একটা দল বাদ পড়ে যাবে, বাদ চলে যাবে, এরকম একটা জায়গা থেকে বারবার বারবার সারভাইভ করে শেষ পর্যন্ত ফাইনালে। ইংল্যান্ডের প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি নেই তা কিন্তু নয়, এই সেই গোল্ডেন জেনারেশনের ইংল্যান্ড যেখানে বেলিংহামের মতো প্লেয়ার আছে যে কিনা ব্যালন ডিয়রের দাবিদার, যেখানে সাকার মতো একটা হার্ড ওয়ার্কিং উইঙ্গার আছে যে কিনা অ্যাটাক এবং ডিফেন্সের সমান তালে কন্ট্রিবিউট করতে পারে। তো এই ইংল্যান্ডকে কিন্তু ছোট করে দেখার আসলে কিছু নেই, এবং ইংল্যান্ডের সাথে স্পেনের যে ট্যাকটিক্যাল ব্যাটেলটা, সেটা আসলে কোন কোন জায়গাটায় মূলত হবে, এটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। স্পেন আমরা দেখে আসছি যে স্পেন প্রতিটা ম্যাচ হচ্ছে 4-3-3 খেলতেছে, 4-3-3। অপরদিকে ইংল্যান্ড খেলতেছে 4-2-3-1, অর্থাৎ এখানে একটা মাত্র সিএপি থাকতেছে ইংল্যান্ডের ক্ষেত্রে, হ্যারিকেন। ওদিকে মোরাতার সাথে দুই উইং সবসময় সচল রাখার চেষ্টা করতেছে, এবং এদের যে রাইট মিড লেফট মিড, অ্যাকচুয়ালি এটাকে 4-2-1-3ও বলা যায়, 3-1ও বলা যায়। আসলে পজিশনিংয়ের ক্ষেত্রে ওটা রাইট মিড রাইট উইং প্রায় সেম পজিশনেই থাকছে, কিন্তু মূল যে ট্যাকটিক্যাল ব্যাটেলটা হবে সেটা হবে দুই উইঙ্গারের সাথে দুই টিমের উইঙ্গারের। যদি আমি লামিন ইয়ামালের কথা বলি, লামিন ইয়ামাল কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, এবং ফ্রান্সের সাথে যে কাল দিয়ে যে গোলটা করে ম্যাচটাকে সে বের করে আনলো, এটা কিন্তু আসলে খুব অভিজ্ঞ প্লেয়ার ছাড়া এই ধরনের ম্যাচে চাপ সহ্য করে এরকম একটা গোল আদায় করা কিন্তু নট সো ইজি। মানে কতটা কনফিডেন্স থাকলে ওরকম একটা জায়গাতে অত ডিস্টেন্স থেকে সে কাল মেরে গোলটা আদায় করতে পারে। তো স্পেনের ক্ষেত্রে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস, এই দুইটা প্লেয়ার দুই উইংয়ে যা করতেছে সেটা হচ্ছে অকল্পনীয়। দুইজনই একদমই ইয়াং, কিন্তু নিকো উইলিয়ামসের ওই সাইডটাতে যখন কাইল ওয়াকারের সাথে ব্যাটেল হবে, আমার মনে হয় ব্যাটেলটা 50-50 থাকবে। আসলে কখনো কাইল ওয়াকার জিতবে, কখনো হচ্ছে নিকো উইলিয়ামস জিতবে। ওই ব্যাটেলটা আসলে দেখার মতোই, কারণ কাইল ওয়াকার অনেক বেশি অভিজ্ঞ ডিফেন্ডার রাইট ব্যাক, এবং আমরা জানি কাইল ওয়াকারের কী পরিমাণ স্পিড। সে এমবাপ্পিকে থামিয়ে দিতে পারে, সে ভিনিসিয়াসকে মুহূর্তেই থামিয়ে দিতে পারে। সো নিকো উইলিয়ামসকে থামানো তার পক্ষে খুব বেশি টাফ চ্যালেঞ্জ হবে না, কিন্তু যেই চ্যালেঞ্জের মুখোমুখি ইংল্যান্ড হবে সেটা হচ্ছে লামিন ইয়ামালের সাইডে, অর্থাৎ রাইট উইং বেজে। এখানে অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে ইংল্যান্ডের জন্য, কারণ ওখানে লিউক শ, আমরা জানি মানে রিয়েল লেফট ব্যাক যে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকে, সাউথগেট লিউক শকে ইউজ করেন লেফট ফুটেড। অর্থাৎ আপনার পিওর লেফট ব্যাক যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই তাকে ইউজ করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে সে ফিট না থাকার কারণে কোনো ম্যাচ 90 মিনিট গেম টাইম দিতে পারতেছে না। এখন ফাইনাল ম্যাচে পারবে কিনা, পুরোপুরি ফিট কিনা, এখনও কোনো আপডেট আমরা জানি না। কিন্তু যদি ফাইনাল ম্যাচে লিউক শ ফিট থাকে তাহলে কিন্তু ওই সাইডটাতেও ব্যাটেল জমে উঠবে লামিন ইয়ামালের সাথে লিউক শ, কিংবা সেখানে কেভিন ট্রেপারও খেলতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যেই খেলুক, ইয়ামালকে কি ঠেকাতে পারবে? এই প্রশ্নটা শুধু আমার নেই, প্রশ্নটা এখন সবার। এবং পাশাপাশি যদি ইংল্যান্ডের সাইডটা আমরা একটু দেখি বা কল্পনা করি, ইংল্যান্ডের সাইডে কিন্তু আসলে সাকা কুকুরেলাকে ফেস করতে হবে। সাকাও কিন্তু অনেক বেশি কাট করার ক্ষমতা রাখে এবং দূরপাল্লা শট নিতে পারে, ভালো ড্রিবেল করতে পারে, এটাই হচ্ছে বিষয়। এবং অন্য সাইডে মাঝমাঠে ব্যাটেলটা কিন্তু হবে রদ্রির সাথে ডেকল্যান রাইসের। এখনও পর্যন্ত পুরো ইংল্যান্ডের টিমে যতটা পিচ কাভার করছে সেটা ডেকল্যান রাইস সব থেকে বেশি, এবং ডেকল্যান রাইসের বল উইন করার ক্ষমতা, অর্থাৎ এরিয়াল ডুয়েল যথেষ্ট ভালো। অন্যদিকে রদ্রিকে তো আমরা দেখি যে রদ্রি কী ধরনের প্লেয়ার। তো বেলিংহাম কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেমন
রদ্রির আটকাতে হবে বেলিংহামকে, তেমন ড্যানি ওলমোকে আটকাতে হবে ডেকল্যান রাইসকে। নাহলে কিন্তু আসলে দুই মানে ট্যাকটিক্যাল ব্যাটেলে যে বেশি সফল হবে আমার মনে হয় তারই জেতার সম্ভাবনাটাই বেশি। কিন্তু এখানে স্পেন যে ফুটবলটা খেলতেছে এই টানা কয়েকটা ম্যাচ যতটা গোছানো, ইংল্যান্ড কিন্তু আসলে অতটা গোছানো না। কিন্তু ইংল্যান্ডের সবথেকে বড় সুবিধাটা ইংল্যান্ড শেষ টাইমে কামব্যাক করতেছে এবং বলের পজিশনটা অনেক বেশি নিজেদের কাছে হোল্ড করে রাখতেছে। এখন স্পেনও বলের পজিশন রেখে খেলতে পারে যেহেতু তারা টিকি টাকা স্টাইলে খেলে। এখন আজকে কী ধরনের ট্যাকটিক্যাল ব্যাটেলটা হবে, স্পেন কি নিজেদের কাছে বলের দখল রাখবে কিনা, কিংবা ডিরেক্ট অ্যাপ্রোচে অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলটা খেলবে কিনা, এটা আসলে ফাইনালটা মাঠে না গড়ালে বোঝাটা কঠিন। কিন্তু যেই সব কি পয়েন্টগুলোতে ব্যাটেলগুলো হওয়ার সম্ভাবনা আছে আমি সেইগুলোই মাত্র প্রেডিক্ট করলাম। এছাড়া ইংল্যান্ডের কিন্তু পরপর 2বার ফাইনাল খেলতে যাচ্ছে ইউরো, 20-এও খেলছে ইটালির কাছে, ওই ইংল্যান্ড টিমটা হেরে গেল আসলে দুর্ভাগ্যবশত। কারণ সবাই ভাবছিল ইটালি চ্যাম্পিয়ন হতে পারবে না, চ্যাম্পিয়ন ইংল্যান্ডই হবে, কিন্তু ইংল্যান্ড এবার পারলো না। হট ফেভারিট থেকেও আগেরবার পারেনি। এবার সবাই মনে করতেছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে, স্পেন চ্যাম্পিয়ন হবে, সবাই এটাই মনে করতেছে কারণ স্পেন অনেক বেশি গোছানো। তো আমার কেন জানি মনে হচ্ছে সেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে এবার। আর যদি স্পেন চ্যাম্পিয়ন হয়েই যায় তাহলে ইউরোপিয়ান আসরে স্পেনই একমাত্র দল থাকবে সব থেকে বেশি ইউরো কন্টেন্টটা 4বার জিতবে। এটা যদি জিতে, আমরা জানি 8 সালে এবং 12 সালে পরপর 2বার স্পেন জিতে আসছে। এটা নিলে মানে মানে কি বলবো, 20 শতকেই 3বার চ্যাম্পিয়ন হয়ে যাবে স্পেন। তো দেখা যাক ফাইনাল ব্যাটেলটা কে জেতে, শেষ হাসিটা কে হাসে, এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজ রাত 1টা পর্যন্ত। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ফ্রেন্ডের সাথে যদি শেয়ার করেন আরও ভালো হব, আরও আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং বেশি বেশি কমেন্ট করবেন কী ধরনের ভিডিও দেখতে চান, কোন বিষয়ে। তো আল্লাহ হাফেজ, টাটা।